গল্পের শুরুতে দেখা যায় রায়ান আর পারল তো সকালবেলায় ঝগড়া শুরু করেই দিয়েছে। তো সেই সময় ঋত্বিক সেখানে পৌঁছে যায়। ঋত্বিক গিয়ে রায়ান আর পারলকে খবরটা দেয় যে ওদেরকে কাল হানিমুনের জন্য যেতে হবে। সেখানে গিয়ে যে ওরা ঝগড়া না করে সুন্দরভাবে সময় কাটাচ্ছে দুজনে, সেটার ছবি আদালতে পাঠাতে হবে তুলে। পারুল তো রেগে ফায়ার, বলছে কি হচ্ছে বলুন তো, পৃথিবীর কোন কোর্ট এরকম হাওয়া বদলের নির্দেশ দেয় বলুন তো আমাকে। ঋত্বিক তখন বলছে, এই আপনাদের সাহস তো কম না, আপনারা কোর্টকে সন্দেহ করছেন। পারুল বলছে বেশ করেছি। তখন পরিতোষ পারুলকে বলছে যে স্পেশাল কেস ওরে। ঠিক দেন বলছে, কি স্পেশাল কেস বাবা, কেমন আনকমন, ওরা আমাদের যা বলবে সেটাই করতে হবে। পারুল তো ব্যাপারটা কেমন সন্দেহ লাগে। রায়ানকে বলছে ঘরে চল, কথা আছে। রায়ান পেপারটা ঘরে নিয়ে গিয়ে পড়ে বলছে পারুলকে, ঋত্বিক সান্যাল না পাক্কা ঢব্বাস রে। পারুল আদৌ এটা কোনো কোর্ট কিনা সেটা নিয়ে ডাউট হচ্ছে আমার। পারুল বলছে একদমই তাই, আমারও খুব সন্দেহ হচ্ছে। পৃথিবীতে এমন কোর্ট কখনো এক্সিস্ট করতেই পারে না। বলছে ফালতু লোক একটা, কাজ নেই কর্ম নেই, সারা দিন ধরে এখানেটি করেই যাচ্ছে। বিশাল বড় লয়ার যেন আর কি। কী সব নিয়ম বলছে বলো তো, আমাদেরকে চেনা জানার মধ্যে কারো ডিভোর্স হয়নি, নাকি আমরা ডিভোর্সের কোনো নিয়মই জানি না। ফুলসজ্জা করো, ফুলসজ্জা ঠিকঠাক হচ্ছে কিনা তার জন্য করতে লোক পাঠাচ্ছে, আবার হাওয়া বদলের জন্য হানিমুনে যেতে বলছে। এসব কি আর কি হচ্ছে? এমন করছে যেন আমাদের কেস ছাড়া ওদের হাতে কোনো আর কেসই নেই। আরে বাবা বাবা, এতগুলো ডিভোর্স কেস আছে, সেগুলো দেখে যাক না। সারাক্ষণ আমাদের ওপর শুধু নজরদারি করে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু পারল আমার হাইলি সাসপিশিয়াস লাগছে। আর বলছে সব থেকে বড় কথা জানিস, তোর আর আমার মধ্যে এসব নাক গলাচ্ছে, আমার সেটা ভালো লাগছে না। আমাদের ঝগড়া, আমাদের ভালোবাসা যা কিছু আমাদের মধ্যে, সেটাকে জাস্টিফাই করার কি দরকার আছে ওদের? বলছে ঠিক আছে, মাথা ঠান্ডা কর, এখন কি করবি বল। পাউল বলছে সন্দেহ যখন একবার হয়েছে, চল একবার কোর্টটা দেখে আসি আমরা। অপরদিকে টগর খবরটা শুনেই বলছে, পারুলে যখন একবার সন্দেহ হয়েছে, তার মানে তো ব্যাপারটা সেটিকে একবার জানাতেই হবে। তো টগর খবর দিতে চলে যায়। অপরদিকে পরিতোষের ফোনে প্রততি ফোন করে। তো পরিতোষ ফোনটা ধরতেই প্রততি বলছে যে আসলে আমাদের নাটকে যেই ছেলেটি রামের পাঠ করত, তার হঠাৎ পক্স হয়েছে। সেই কারণে পরিতোষের কাছে একটু রিকোয়েস্ট করে যাতে পুরো ব্যাপারটা একটুক্ষণ হ্যান্ডেল করে দেয়। পরিতোষ তো প্রথমে ভয় পাচ্ছিল যে অনেকদিন করেনি, তো ব্রতদি একটু সাহস দিতে তারপর পরিতোষ রাজি হয়ে যায় যাওয়ার জন্য প্র্যাকটিস করতে। তো পরিতোষ জিজ্ঞেস করছে তোমরা কোথায় আছো? তো ব্রতদি বলছে কেন, যেই ঘরে কোর্ট সাজালাম আমাদের দলঘরে। পরিতোষ তারপরে বেরিয়ে পারে। মৌসুমীর সন্দেহ যে কোথায় যাচ্ছে। যখন যেতে যাবে টগর, তখন মৌসুমী গিয়ে আটকে সব ঘটনা বলে। তো মৌসুমী বলছে যে আমারও সন্দেহ হচ্ছে। অপরদিকে রুকু দাদুর কাছে গিয়ে বলছে, ও দাদু, রায়ন আর পারল তো সন্দেহ করছে, গুজগুজ করতে তো ঘরে চলে গেল, কোন কোর্ট কি কোর্ট এসব নিয়ে কথা বলছিল। আচ্ছা, ওরা আমাদের সন্দেহ করছে না তো? রায়ান আর পারল তখনই নিচে আসে। তো তরিতা পারল জিজ্ঞেস করছে, এই তোমরা কোথায় যাচ্ছ? তো পারল তো ডব মারেছে, রায়ানের চা খাওয়া হয়নি তো, তাই ওর একটু ইচ্ছা হলো ঢাবা থেকে চা খাবে, তো তাই ওকে নিয়ে যাচ্ছি। এই বলেই পারল আর রায়ান বেরিয়ে পড়ে হন্তদন্ত। ব্যাপারটা কারোরই তো ভালো লাগে না, সন্দেহজনক লাগে। এদিকে মৌসুমীও তো টগরকে বলছে, চলো আমরাও কোর্ট দেখতে যাব। অপরদিকে মল্লার কথা যা শুনে নিয়ে দাদুকে গিয়ে খবরটা দেয়। রায়ান পারলও সন্দেহ করছে, তাই কোর্ট দেখতে গেছে, আর মৌসুমী টগরও গেছে। এবার তো সবাই চিন্তায় পড়েছে যে কি করবে। দাদু তখনই তো মল্লারকে বলে যে পরিতোষকে ফোন করে বলো সব ঘটনাটা। মল্লার তো পরিতোষকে ফোন করছে, এদিকে পরিতোষ তো ব্যস্ত রিহার্সেল দিতে। ফোনটাকে তাই দূরে সাইলেন্ট করে রেখে দিয়েছে, কোনো মতেই তো ফোন ধরছে না। অপরদিকে পারল আর রায়ান তো কোর্ট চত্বরের কাছে চলে গেছে। তো পারলের সন্দেহ হচ্ছে, বলছে আগের বারে অন্যরকম ছিল না, এখন আজকে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো রায়ান বলছে আমারও কেমন একটা খটকা লাগছে। তা ভেতরে যাবে? যদি আজকে বন্ধ থাকে, ভেতরে যদি পুলিশ টুলিশ থাকে, যদি আমাদের আটকায়? পাওয়াল বলছে সে আটকাক, তবু আমরা দেখে আসবো চল। অপরদিকে রিহার্সেল করতে করতে ওরা হাঁপিয়ে গেছে। তো ব্রতদি একজনকে বলছে যে একটুখানি জিলিপি এসব কিছু নিয়ে আসো তো, এতদিন পর পরিতোদা এসেছে। লোকটা বাইরে গিয়ে রায়ন আর পারুলকে দেখে ফেলে। ওরা সঙ্গে সঙ্গে গিয়েই তো খবর দেয় ব্রতদিদের। রায়নের বাবা ব্রততী সঙ্গে সঙ্গে সবাইকে বলছে, এক্ষুনি সবাই ড্রেস চেঞ্জ করো, সব কিছু চেঞ্জ করো। ওরা তো দরজাটাও দিয়ে দেয়। এদিকে রায়েন পারুলকে গিয়ে বলছে যে কোর্টের দরজা কোনোদিন বন্ধ থাকে রে, হঠাৎ করে দরজা কেন বন্ধ করা? পারুল বলছে কোনো ইম্পর্টেন্ট কথাবার্তা হচ্ছে নাকি, কেস টেস? পারুল রায়েন তারপরে দরজায় কান দিয়ে শোনে। তো পারুল বলছে যে কোর্টের ভিতরে কেমন হুটুপুটি হচ্ছে। রায়ান বলছে কোর্টে তো এরকম কখনোই হয় না, ভেতরে কি চলছে?
পারুল এবার দরজা ধাক্কাতে শুরু করেছে। পারুল আর রায়ান তো অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাতে কি করছে। এদিকে পরিতোষরা ততক্ষণের মধ্যে ঠিকঠাক করে আবার কোর্টে সেট আপ করে নেয়। এদিকে পারুল রায়ানকে বলছে, তোকে এবার দরজাটা ভাঙতেই হবে। রায়ান যখন দরজাটা ভাঙতে যাবে তখনই তো একজন লোক সেই দরজাটা খুলতে। রায়ান তো হুমড়ি খেয়ে পড়ে। ভেতরে দেখে যে কোর্টের মধ্যেই একজন লোককে খুব মারছে। সে আবার অন্য মেয়েকে ভালোবাসে, তার স্ত্রীকে ছেড়ে। এ কারণে তাকে শায়েস্তা করা হচ্ছে। পারুল আর রায়ান তো সেসব দেখেই অবাক। ব্রততী তখন রায়ান পারুলকে বলছে, এই তোমাদের কি অবস্থা? তোমরা এখানে কেন এসেছো? দেখতে পাচ্ছ না হিয়ারিং চলছে? রায়ান আর পারুল তো সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হা হয়ে গেছে। ব্রততী তখন রায়ান পারুলকে বলছে যে ওখানে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে প্লিজ ওখান থেকে বেরিয়ে যান, কোর্টের এভাবে সময় নষ্ট করবেন না, বসার হলে এসে বসুন। তো রায়ান আর পারুল ব্যাপারটা দেখার জন্য ওখানে গিয়ে বসে। দেখে যে এদিকে ডাটগড়ায় যে লোকটা ছিল তাকে তো খুব মারা হচ্ছে, চাবুক পেটা করা হচ্ছে। তো এবার রায়ান পারুলকে জিজ্ঞেস করছে যে এই লোকটাকে মারছে কেন এইভাবে। পাশে একজন বয়স্ক লোক রায়ান আর পারুলকে বলছে যে এরা ডিভোর্স ফাইল করতে এসেছিল 6 মাস আগে। তো 6 মাস এদেরকে ঠিকমতো থাকতে বলা হয়েছে, কিন্তু এরা থাকেনি, আবার ঝগড়াঝাটি করেছে। সেই কারণে কোর্ট নির্দেশ দিয়েছে ওকে চাবুক দিয়ে মারার জন্য। সেই কারণে ওকে মেরে শায়েস্তা করা হচ্ছে। রায়ান আর পারুল তো দেখেই ভয় পেয়ে গেছে। পারুল আবার রায়ানকে বলছে, শুনেছিলাম যে ইন্ডিয়ান কোর্ট নাকি অনেকটা পাল্টে গেছে, কিন্তু এত নিয়ম যে পাল্টে গেছে সেটা তো জানতাম না। তাও আবার কোর্টের মাঝখানে বসে এভাবে মারছে। কত পাল্টে গেছে কোর্ট। এদিকে পরিতোষ তো ছদ্মবেশ নিয়ে বসেছিল, মাথায় একটা কাপড়ও দিয়ে রেখেছিল। তো পরিতোষের ফোনে তো মল্লার বাবার ফোন করতেই ও বিরক্ত হয়ে দূর বাবা বলে উঠে পড়ে। পারোলা তো অবাক হয়ে গেছে। এবার পরিতোষ কি করবে? উঠেই নিজের গলা চেঞ্জ করে নাটক করছে। ব্রতদিকে বলছে ধন্যবাদ ধন্যবাদ এসব বলে যাচ্ছে। তখন পারুল পাশে যে বয়স্ক লোকটা বসে তাকে জিজ্ঞেস করছে যে ইনি কে। তখন ওই লোকটা বলছে আসলে এনার ডিভোর্স কেস ছিল। তো ডিভোর্স কেসে উনি ডিভোর্সটা পেয়ে গেছে, কিন্তু তার আগে ওনাকে ওনার স্ত্রী খুব মারত। এবার যখন ডিভোর্সটা উনি জিতে গেছেন সেই আনন্দে উনি পাগল হয়ে গেছেন। এই কোর্ট চত্বরে ঘোরাফেরা করে, মাঝে মধ্যে এসে সিটে বসে, সুযোগ পেলেই ধর্মাবতারকে শুধু ধন্যবাদ জানান। ব্রততী তখন ওই লোকটাকে বলছে পরিতোষকে ওখান থেকে তাড়াতাড়ি করে বের করে দেওয়ার জন্য। তো পরিতোষ তো ওখান থেকে বেরিয়ে যায়। তো এবার ব্রততী পারুলদের ভয় দেখানোর জন্য বলছে ওই লোকটাকে যে যে কাঠগড়ায় ছিল তাকে আরো বেশি করে মারতে। পারুল আর রায়ান তো মার খাওয়ার ভয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এরপরে সঙ্গে সঙ্গে দরজাটা দিয়ে এবার সবাই তো চিৎকার চেঁচামেচি শুরু করে দিচ্ছে। এদিকে রায়ান পারুলকে বলছে, আমি না কিছুতে মানতে পারছি নি, কিছু তো একটা গন্ডগোল হচ্ছেই। বলছে হ্যাঁ, রং তো বটই। আসলে কি বলতো, আমাদের এখানে এত ডিভোর্সের হারটা বেড়ে গেছে না, অনেকেই আসে ডিভোর্স করানোর জন্য। যদি ডিভোর্স হয়ে ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে পরের প্রজন্ম তো বাড়বে না, তাই না? এবার বুড়ো বুড়িকে নিয়ে তো আর সারাটা জীবন চলা যাবে না, পরের প্রজন্ম তো বাড়াতে হবে। আমার মনে হয় সেই সিদ্ধান্তই নিয়েছে, যাতে কিছুতেই বিয়ে না ভেঙে একটা খারাপ উদাহরণ সেট না হয়। পারুল তখনই তো চিৎকার চেঁচামেচি শুনতে পায়। আয়নার পারুল তারপর একটু কোর্টের দরজাটা খুলে ভেতরে ঢুকে দেখে যে এমনি দিয়েই লোকটাকে কোর্টের লোক মারছিল, সেই লোকটাই আবার কোর্টের লোককে মারছে। কেউ তো থামাতে পারছে না। ব্রততী তখনই পারুল আর রায়ানকে দেখতে পায়। তো অর্ডার করে সবাইকে চুপ করায় আর পুলিশকে বলে যে ওদের দুজনকে ধরে নিয়ে যেতে। তো ওদের দুজনকে ধরে নিয়ে যায়।